আমাকে অন্তর থেকে বুঝতে হবে ক্ষেত মজুররা কী চায়। আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে সবাই খেত। জেলখানা থেকে বের হলাম, ডাকসুর ভিপি ছিলাম, সবাই মনে করলো এত বড় নেতা এখন ইকোনমিক্সের প্রফেসর হবে। অধ্যাপক আকাশ এখানে আছে, আমার সঙ্গে যারা পাঠ করতো তারা ভিসি টিসি অনেক কিছু হয়ে গেছে, আমার নোট নিয়েই তারা পরীক্ষা দিত, এখনও বলে সেই কথা। এবং আমি যখন ক্ষেত মজুর সমিতি শুরু করলাম তখন আমাদের অধ্যাপক মুজাফফর আহমেদ আমাকে টিটকারি মেরে বলতো, তুমি তো ক্ষেত মজুর প্রিন্স, এরকম সুন্দর চেহারা দিয়ে কি ক্ষেত মজুরি করা যাবে? সেই ক্ষেত মজুর সমিতি 1 বছর সারা দেশে ঘুরে বেড়াইছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ক্ষেত মজুরদের সমিতি করতে হবে, খালি একটা অনুষ্ঠান করলে তো হবে না, শুধু একটা কমিটি বানিয়ে দিতে হবে না। আমাকে অন্তর থেকে বুঝতে হবে ক্ষেত মজুররা কী চায়, কী দাবিতে তাদের সংগ্রামটা আমার গড়ে তোলা প্রয়োজন। তাকে মুখের ভাষা এবং মুখে যেটা সে প্রকাশ করতে পারে আর যেটা সে প্রকাশ করে না সেইটাও যদি আপনি না বুঝতে পারেন তাহলে পরে কিন্তু ক্ষেত মজুরদের সঙ্গে তার মনের কথা আপনি জানতে পারবেন। দেখেন, আমার অভিজ্ঞতার কথা বলতেছি, জানি না সময় অতখানি নাই। ক্ষেত মজুর সমিতি করতে হবে, বক্তৃতা করতাম, গ্রামে গ্রামে যে হাটে বাজারে গিয়ে মিটিং করতাম। তখন আমি বললাম, আমার একটা কথা ছিল, নেংটির নিচে কাপড় হয় না, ভর্তার নিচে তরকারি হয় না, ক্ষেত মজুরের নিচে মানুষ হয় না। তাহলে ডিসি সাহেবদের যদি সমিতি থাকে, উকিল সাহেবদের যদি সমিতি থাকে, ব্যবসায়ীদের যদি সমিতি থাকে, আমাদের একটা সমিতি থাকা উচিত না? যে হ্যাঁ, থাকা উচিত। দেখেন, আমরা কিন্তু সমিতি করি নাই, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে সবাই খেতেছে। হ্যাঁ হ্যাঁ, সমিতি করেন, আমাদের কি দাবি হওয়া উচিত? এ বলে একটা, ও বলে আরেকটা। একজন উঠে দাঁড়ায় বলল, সেলিম ভাই, আমি ক্ষেত মজুর হইতে চাই, এই দাবিটা ভালো করে লেখেন। আমি বললাম, কি সর্বনাশ, আপনি তো ক্ষেত মজুর, ক্ষেত মজুর হইতে চাই এটা কোনো দাবি হয়? বলে যে আপনার মাথায় কিচ্ছু নাই, 120 দিন ক্ষেত মজুর থাকি, বাকি সময়টা 365 দিনের বাকি সময়টাই যদি আমি ক্ষেত মজুরি করতে পারি তাহলে পরে আমার সংসারের অভাব অনেকটা কমে যাবে। এই কথা থেকে আমি কি বুঝলাম? 1 নম্বর দাবি হবে সারা বছর কাজ চাই। কর্মসংস্থানের দাবি হলো সবচেয়ে বড় দাবি। কোনো শিক্ষিত মধ্যবিত্ত বা জ্ঞানী গুণী মানুষ বুঝতে খুব কঠিন, প্রত্যেক দিনই সে কাজ পায়, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় সে ভয়ে কাঁপে আগামীকাল কাজ পাবো কি পাবো না। এই অনিশ্চয়তাটা যে কত যন্ত্রণা, আপনি সেটা নিজে ভুক্তভোগী না হলে পরে বুঝতে পারবেন না। গরিব কৃষক জমি হারাইতে হারাইতে, এখানে লেখা আছে, জমি হারাইতে হারাইতে নিঃস্বকরণ প্রক্রিয়ায় একদিন আর কোনো উপায় নাই, কোনোদিন অন্যের বাড়িতে কামলা খাটে নাই, একেবারে বাধ্য হয়ে আরেক বাড়িতে গিয়ে কামলা খাটে, চোখের পানি ফেলছে, বউকে জড়ায় ধরে বলছে আবার জাত চলে গেল। ভুল বলতেছি আমি? কেননা এখনো তার স্বাদ, ওই যে একটুখানি জমি ছিল ওইটা তো রক্ষা করতে পারলাম না। অভাব অনটন কীভাবে তাকে জর্জরিত করে। আমি ক্ষেত মজুর সমিতি যখন করতে গেছি অনেকে আমাকে বলছে, এইগুলো রাক্ষস, এদের জন্য কাজ করো না। নিজের ঝান্ডা নিয়ে দাঁড়াইতে হবে, নিজের শক্তিতে দাঁড়াইতে হবে এবং একটা লক্ষ্যের পথে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। ওর জন্য ট্রেনিং নিয়ে নেন, প্রত্যেক ক্ষেত মজুরকে ট্রেন আপ হইতে হবে, কীভাবে ইউনিয়ন পরিষদ চালাইতে হয়, কীভাবে জেলা পরিষদ চালাইতে হয়, কীভাবে একটা ব্যাংক চালাইতে হয়, কীভাবে একটা ডিসি অফিস চালাইতে হয়,
আর এই দায়গুলো অন্যদের উপরে দিয়ে বসে থাকবেন, তাহলে তো হবে না। আজকে এই সেমিনারে আমরা মিলিত হয়েছি, আমরা বলবো বাজেটের 2%, 4% এগুলো বুঝি না। বাংলাদেশে এমন বাজেট করতে হবে যে বাজেট গরিবের টাকা বড় লোকের কাছে যায়, এইটা উল্টে দিয়ে বড় লোকের টাকা গরিবের কাছে যাক, এইটাও আমি চাই না। এইটা আমি চাই না, ভিক্ষা চাই না, কুত্তা সম্ভব। গ্রামের সম্পদ অন্যায়ভাবে শহরের লুটেরা ধনিকের হাতে আনা চলবে না। ওই টাকা গ্রামে দাও, ওই টাকা গ্রামে দাও, গ্রামে থাকুক, এবং সেইখানে কিন্তু উন্নয়ন এবং অগ্রগতির নূতন ভিত্তি আমরা রচনা করতে পারি। ওর জন্য স্থানীয় সরকার থেকে শুরু করে জনগণের ক্ষমতায়নের জায়গাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ক্ষেত মজুর সমিতি গর্ব করে বলতে পারে, এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, ক্ষেত মজুর সমিতির লখাই হাওলাদার, জয়নাল, আমাদের 14 জন, কতজন, হ্যাঁ 11 শহীদ হয়েছে। এবং আমাদের সমিতির কিন্তু শুভানুধ্যায়ী সারা দুনিয়ায় আছে। ওরা আমাদেরকে বলল, যারা শহীদ হয়েছে এতিম সন্তানদের আমরা সোভিয়েত ইউনিয়নে বিনা পয়সায় উচ্চশিক্ষার ব্যবস্থা করি। লখাই হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ইঞ্জিনিয়ারিং পাশ করে মেম সাহেব বিয়ে করে এখন রূপপুর আণবিক কারখানার বড় অফিসার হিসেবে কাজ করছে। সারা দুনিয়ায় মুক্তির আন্দোলন। ট্রাম্প পারতেছে ঘোড়ার ডিম, মুখে বড় বড় কথা বলে, বুক কেটে গেছে। অর্থনীতি আজকে পুঁজিবাদী ব্যবস্থা একটা সংকট, গভীর সংকট এবং দেউলিয়াপনার ভেতর দিয়ে সেই যুগে আর নাই। ওর জন্য মরিয়া হয়ে আত্মরক্ষার জন্য সে নানা ব্যবস্থা করতেছে। বাংলাদেশে ইউনূস সরকারকে দুর্বলভাবে চাপায় দিছে যে এই শর্ত তুমি না মানে, সই না করে তুমি প্লেনে উঠতে পারবে না। পাবলিককে না জানায় এটা করে দিচ্ছে। আন্দোলন চলতেছে আমাদের, সেটা নিয়ে আরও জোরদার সংগ্রাম আমরা গড়ে তুলি।